গণভোটের সময় নিয়ে রাজনীতির মাঠে উত্তাপ থাকলেও এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। এর মধ্যেই পুরোদমে চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি। গণভোট আগে হলে সেটি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা তা নির্ভর করছে কোন আঙ্গিকে ভোট হবে তার ওপর। তবে দুটি বড় ভোট আয়োজনের জন্য ৩ মাস সময় যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকেরা। জুলাই সনদের বাস্তবায়ন প্রশ্নে গণভোটের প্রসঙ্গ উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। একমত হতে পারছে না দলগুলো। গণভোটের আদেশ কে জারি করবেন, প্রশ্ন কি হবে, আর নির্বাচন কমিশনের আয়োজনের পদ্ধতি বা কি হবে সেটি ঠিক হয়নি এখনো। ফলে সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর গণভোটের বিষয়ে এখনও সরকারের কোনো নির্দেশনা পায়নি ইসি। এই ভোটের প্রস্তুতি কিভাবে হবে তা নির্ভর করছে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের উপর। গণভোট হবে এটুকু জানি, কিন্তু কোন প্রক্রিয়া হবে, কোন পদ্ধতিতে হবে, আইনগত ভিত্তি কী হবে, যেগুলো এখনও পর্যন্ত নির্ধারিত নয়। আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো যখন ওনারা সিদ্ধান্ত নেবেন, হয়তো নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবে। যখন এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, নিশ্চয়ই তখন আইনি কাঠামোটা গড়ে তুলেই দেওয়া হবে বলে আমার বিশ্বাস। হলে প্রভাব কীভাবে পড়বে এটা তো নির্ভর করছে কোন আঙ্গিকে হবে সেটার উপরে। সে পর্যন্ত অপেক্ষা করি। সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র ৩ মাস। এই সময়ের মধ্যে আরেকটি বড় ভোট আয়োজনের সক্ষমতা ইসির আছে কিনা সে প্রশ্ন সাবেক ইসি কর্মকর্তার। যদি গণভোট হয়, ইলেকশন কমিশন কি একসাথে করতে পারবে সেই সক্ষমতা আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করে, ভোট গ্রহণকারী কর্মকর্তা বলি, রিটার্নিং অফিসার বলি, ঠিক এরকম বড় দুটো ইলেকশন যার ভোটার 13 কোটি, গণভোটে আসলে হওয়ার পর এই ধরনের জটিলতা আসবে কি না সেটা নির্ভর করবে যে পলিটিক্যাল পার্টিগুলো এটাকে কিভাবে প্রশ্নগুলো কিভাবে উত্থাপন করবে। নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একদিনে হলে কোনো কারণে যদি গণভোটের ব্যাপারে কী সিদ্ধান্ত আমরা তো জানি না, কিন্তু একটা সরকার তৈরি হয়ে যায় দিন। সরকার তৈরি হয়ে গেলে কোনো শূন্যতা থাকে না। এটা বড় ব্যাপার হলো নির্বাচন এবং গণভোট একই দিনে হলে। বিশ্লেষকরা বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোটের প্রশ্নটি সহজভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেয়া। এ বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে রাজনৈতিক দল ও সরকারকে, নয়তো অর্থবহ হবে না গণভোট। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াত সহ সমমনা দলগুলো। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। 1975 সালের 15ই আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানে যখন নৈরাজ্যকর পরিস্থিতি, ঠিক তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে সূচিত হয় নতুন যাত্রার। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন 7 নভেম্বর। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। আগামী 10 দিন থাকছে দলটির নানা কর্মসূচি। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি করে বিএনপি। যোগ দেন দলের নেতাকর্মীরা। জানান 7 নভেম্বরের মতোই দেশের সব দুঃসময়ে হাল ধরবে বিএনপি। কত বাধা বিপত্তি হোক, যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা এগিয়ে যাব, আমরা প্রতিরোধ করবো। আগামী নির্বাচন হতেই হবে। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতা আসে, জনগণের যে সকল যৌক্তিক দাবি আছে সকল পূরণ হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে জামায়াত। ঐতিহাসিক 7 নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। গণভোট নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন। আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা জোট বানিয়েছে, জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে, কারণ নির্বাচনের আগে গণভোট হবে। আমরা বলেছি যে আমরা গণভোট মঞ্চে
সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। 50 বছর আগে সিপাহী জনতার বিপ্লবের ধারাবাহিকতায় 24-এর বিপ্লব। ঐক্যবদ্ধ থাকলে দেশের যে কোনো সংকট রুখে দেওয়া সম্ভব বলছেন বিএনপি নেতারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যালি, সমাবেশ সহ নানা আয়োজনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এতে অংশ নেন দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। দিবসটি উপলক্ষে বিএনপি 5 থেকে 13 নভেম্বর পর্যন্ত 10 দিনের কর্মসূচি পালন করছে। নির্বাচনকে সামনে রেখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ভিন্ন মেজাজে পালন করছে বিএনপি। বন্দরনগরী চট্টগ্রামে বিপ্লবী উদ্যানে বিকাল 3টায় জনসভা করে দলটি। এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। রাজশাহীতে শুক্রবার সকাল 7টায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। বরিশালে আলোচনা সভা করেছে জেলা ও মহানগর বিএনপি। বাংলাদেশের সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্যে দিয়ে দেশ আজকে একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় মাতৃভূমি পৃথিবীর মানচিত্রে সক্রিয় অবস্থায় অবস্থান করার মধ্য দিয়ে এই দিনটি আমরা উদযাপন করছি। নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিলেটেও দিবসটি পালিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। নাটোরে উপশহর মাঠ থেকে শোভাযাত্রা ও পরে সমাবেশের আয়োজন করা হয়। সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে জেলখানা থেকে বের করে দিয়েছেন। সেদিন যেদিন উনি বের হয়েছেন সেদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা পেয়েছিল। দিবসটি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে সাবেক পৌর মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সাহেবকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। জয়পুরহাটে পতাকা উত্তোলন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল, মোংলা সহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে গণভোট আয়োজনে আইনি বাধা নেই বলে জানিয়েছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করেন তিনি। বলেন, বর্তমান সময়ে বিএনপি বড় জনপ্রিয় দল হলেও তা জিয়াউর রহমানের সময়ের মতো জনপ্রিয় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের মানুষ গণতন্ত্র ও পরিবর্তন চায় উল্লেখ করে জামাতের নায়েবে আমির বলেন, আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দলকেই ভোট দেবে। একটি দলের নেতারা একইভাবে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, মারা, হত্যাকাণ্ড, খুন এইগুলা করা শুরু করেছে। এই জাতি ভুলক্রমে তাদেরকে ম্যান্ডেট দেয়, তখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হবে, আবার খবর দিতে থাকি। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না, বাস্তবায়নের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুত সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান তার। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ। বলেন, সিস্টেমে পরিবর্তন না হলে আসলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান। ঐকমত্য কমিশন ও জনগণের প্রত্যাশা। চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে নজর দিতে হবে সবার আগে, সেই সাথে আমূল সংস্কার করতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র শিক্ষকদের যে মেলবন্ধন ঘটেছে তা অটুট রাখার আহ্বান জানান এনসিপির এই নেতা। আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। বাকশালে জাতাকল থেকে দেশের মানুষের মুক্তির দিন 7 নভেম্বর, এই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়িতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন,
1975 সালের এই দিনে জিয়াউর রহমান মুক্তির মশাল হয়ে জ্বলে উঠেছিলেন। সেনাবাহিনীর ব্যারাক থেকে তাঁর ঠাঁই হয়েছিল সাধারণ মানুষের অন্তরে। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রণাঙ্গনের যুদ্ধসহ দেশের ইতিহাসে প্রতিটি পাতায় জিয়াউর রহমানের নাম লেখা থাকবে। সকল রাজনৈতিক দল ব্যান করে দেয়া হলো। সেই বাকশালের জাতাকল থেকে দেশের মানুষ মুক্ত পেয়েছিল ওই 7ই নভেম্বর। আগামী বছরের এসএসসি পরীক্ষা হবে এপ্রিলের শেষে। আগের শিক্ষাক্রম বাতিল হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের জন্য সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে নির্দিষ্ট সময়ে সিলেবাসের পাঠদান শেষ করা যাবে। গত 5 আগস্ট স্বৈরাচার পতনের পর বাতিল করা হয় পতিত সরকারের নতুন শিক্ষাক্রম। বাতিল হওয়া ওই শিক্ষাক্রম নিয়েছিল নানা সমালোচনা। এবছর 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। এদিকে এবার যারা এসএসসি পরীক্ষা দেবে তারা নবম শ্রেণীতে পড়েছে বাতিল হওয়া শিক্ষাক্রমে। ফলে দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এবার সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে। এনসিটিভি থেকে ঠিক করে দিল যে মোট এই কয়টা চ্যাপ্টার ক্লাস 10-এ 1 বছর পড়ালেই হবে। সে এক নাম্বার চ্যাপ্টারও আছে, হয়তো লাস্ট চ্যাপ্টারও আছে। মোটের সংখ্যা থেকে 12টা থাকলে 6টা বা ওই কাছাকাছি 5-6টা এরকম করে দিয়ে একটা সিলেবাস দাঁড় করানো হয়েছে। শিক্ষা বোর্ড বলছে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষে অনুষ্ঠিত হবে, আর স্কুলগুলোতে নির্বাচনী পরীক্ষা নিতে হবে 30 ডিসেম্বরের মধ্যে। জানুয়ারিতে হবে ফর্ম পূরণ। এখন আমরা ওইটা নিয়ে ওয়ার্কআউট করিনি যে কোন সময় নেওয়া সম্ভব হবে, এটা ওই সময় আমরা দেখবো আর কি। ডিসেম্বর আমাদের এই যে প্রাথমিক প্রস্তুতি যেগুলো সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। শিক্ষকরা বলছেন সিলেবাস পুনর্বিন্যাস করায় ভালো হয়েছে, নির্দিষ্ট সময়েই সিলেবাস শেষ করা যাচ্ছে। সায়েন্স, কমার্স প্রত্যেকটা বিষয়েই এইভাবে তাদেরকে শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে এবং এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে করে তারা ক্যাপাবল হয়। 2027 সাল থেকে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হতে পারে বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে 2টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একটি ককটেল চার্চের প্রধান ফটকে বিস্ফোরিত হয়, আরেকটি চার্চের ভেতরে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পরে রাত 11:30টার দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটে অবিস্ফোরিত ককটেল বোমাটি নিষ্ক্রিয় করে। রমনা থানার উপপরিদর্শক জানায় 2টি ককটেল চার্চের দিকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তারা। 6 বছর থমকে থাকার পর আবারও গতি ফিরেছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প। ভূমি অধিগ্রহণে সরকারি বরাদ্দের পর শুরু হয়েছে অর্থ ছাড়ও। এবার দ্রুত গতিতে প্রকল্পের কাজ চালিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। রেলপথটি চালু হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমবে, বাঁচবে সময়। কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও আসবে গতি। বগুড়া থেকে সিরাজগঞ্জ সরাসরি রেলপথ না থাকায় ট্রেনগুলোকে সান্তাহার, নাটোর ও ঈশ্বরদী হয়ে প্রায় 120 কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে 2018 সালে একনেকে অনুমোদন পায় বগুড়া সিরাজগঞ্জ নির্মাণ প্রকল্প। তবে নানা জটিলতায় মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রায় 6 বছর পর এবছরের জুনে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ রেলপথ চালু হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমবে প্রায় 112 থেকে 130 কিলোমিটার, সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা। কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও গতি আসবে বলছেন স্থানীয়রা। এই লাইনটি হলে খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গের সাথে সিরাজগঞ্জ বা ঢাকার যোগাযোগ খুব দ্রুত হবে, সময় বাঁচবে, অর্থ বাঁচবে। বগুড়া থেকে যখন আমাদের মাল আমরা ট্রাকে নিয়ে আসি, আমাদের ক্যারিং খরচটা বেশি পড়ে, আর যখন আমরা এই কাঁচামালটা যখন আমরা ট্রেনের মাধ্যমে নিয়ে আসবো, আমাদের ক্যারিং খরচ অর্ধেক হয়ে যাবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 5,589 কোটি 70 লাখ টাকা। ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,920 কোটি টাকা। সিরাজগঞ্জ অংশের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অর্থ দেওয়া শুরু হয়েছে। আমাদের অংশে অধিগ্রহণকৃত জমির মূল্য 1,127 কোটি টাকা, রেলওয়ে থেকে 950 কোটি টাকা পেয়েছে। আমরা ইতিমধ্যেই অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধ করা শুরু করেছে। প্রকল্পের অধীনে 9টি নতুন রেলওয়ে স্টেশন তৈরি করা হবে, যার মধ্যে 4টি সিরাজগঞ্জে ও 5টি বগুড়ায়। সিরাজগঞ্জের রায়পুর স্টেশনকে কেন্দ্র করে জংশন করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীর কলাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এসব ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে নষ্ট হচ্ছে ফসল ও ঘরবাড়ি।
এছাড়া বাঁধের 7 কিলোমিটার জুড়ে ভাঙনের ঝুঁকি থাকায় দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় 7 গ্রামের বাসিন্দারা। ক্ষতি এড়াতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের করমজাতলা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এটি। 3 মাস আগে নিম্নচাপের প্রভাবে রাবনাবাদ নদীর পানির প্রবল চাপে ভেঙে যায় বাঁধের অন্তত 400 ফুট অংশ। এতে প্রতিনিয়ত বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে করমজাতলার কৃষিজমি সহ ঘরবাড়ি। এছাড়া একই সময় ক্ষতিগ্রস্ত হয় পাশের মাঝের হাওলা গ্রামের বেড়িবাঁধের 200 ফুট অংশের 2/3। শুধু এই 2 স্থানে নয়, 59 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের 7 কিলোমিটার রয়েছে ভাঙনের ঝুঁকিতে। যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ভেঙে যেতে পারে। যদি বড় একটা জোয়ার হেলকালো মনে হয় পানি ঢুকে যেতে পারে। বেড়িবাঁধটা ভাঙে গেলে আমরা কৃষি কাজ করতে পারবো, বাড়িঘর তলায় যাবে, আমরা ছেলে মেয়ে নিয়ে না খাইয়ে থাকুন লাগবে। বেড়িবাঁধ যদি টেকসই না হয় তাহলে ছুটে গেলে এই দেশের কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হবে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। করমজাতলা এবং মাঝের হাওলায় বেড়িবাঁধ নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কলাপাড়ায় অন্যান্য স্থানে যেখানে বেড়িবাঁধ ভাঙন কবলিত সেখানেও আমরা মেরামতের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। প্রস্তাবনা অনুমোদন হলে আমরা অতি শীঘ্রই কাজ শুরু করব। 2 বছর আগে এই বাঁধ রক্ষায় 2 দফায় 1 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে কোটি টাকার জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাস্তার কুকুর বিড়ালের প্রতি নিষ্ঠুরতা বাড়ছে, অথচ বেওয়ারিশ এই প্রাণীদের নিরাপত্তায় প্রাণীকন্যার আইন রয়েছে। অপ্রয়োজনীয় নিষ্ঠুরতার অভিযোগে রয়েছে জেল জরিমানারও বিধান। প্রাণী অধিকার কর্মী ও গবেষকরা বলছেন, আইনি জটিলতার কারণে অনেকেই মামলায় আগ্রহ হারাচ্ছেন। তাদের দাবি, আইনের প্রয়োগ করতে হলে প্রাণী সম্পদ অধিদপ্তরকেই উদ্যোগী হতে হবে। পৃথিবীর সব প্রাণীর ক্ষেত্রেই মা সন্তানের সম্পর্ক চিরন্তন ও শাশ্বত। মায়ের কাছ থেকেই শেখা বেঁচে থাকার প্রথম পাঠ। সভ্য মানুষ হোক আর পথের কুকুর বেড়াল, সব প্রাণেই আছে আবেগের প্রকাশ। আদিকাল থেকেই মানুষের সহচর কুকুর ও বেড়াল। শিকারের পথের সাথী হওয়া থেকে শুরু করে এখন বসত বাড়িতে এদের বিচরণ। খাবারে উচ্ছিষ্ট খেয়ে বাঁচে, সহায়তা করে চারপাশের আবর্জনা পরিষ্কারেও। এরা এখন সমাজেরই অংশ হয়ে উঠেছে, অথচ এদেরই ওপরে বাড়ছে মানুষের নৃশংসতা। পথের কুকুর বেড়ালের নিরাপত্তায় 2019 সালে গঠন হয়েছে প্রাণী কল্যাণ আইন। প্রাণীকে মেরেছে, প্রাণীকে জবাই করেছে বা চোখ উঠিয়ে নিয়েছে, এই ধরনের অফেন্সগুলো সম্পর্কে ইয়েকেও আইন শৃঙ্খলা বাহিনীকেও করতে হবে, সচেতন করে গড়ে তুলতে হবে যে এগুলোও কিন্তু ক্রাইম। খালি শুধু মানুষকে মারলেই যে ক্রাইম তা নয়, পশুকে মারলেও কিন্তু ক্রাইম। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে প্রাণী কল্যাণ আইনে 6 বছরে মাত্র 4টি মামলা হয়েছে। তবে আইনগত জটিলতার কারণে মামলায় আগ্রহ হারাচ্ছেন অনেকেই। এই আইনটাকে আসলে প্রয়োগটা করবে কে, এটা চর্চা করবে কে, এটা জুরিসডিকশনটা কার হাতে থাকবে? প্রাণী সম্পদ অধিদপ্তর। এখন প্রাণী সম্পদ অধিদপ্তর যদি পথ কুকুরের পাশে না দাঁড়ায়, একটা বিড়ালের পাশে না দাঁড়ায়, একটা পাখির পাশে না দাঁড়ায় যেটা মালিকবিহীন, তাহলে তার পাশে কোন নাগরিক আদালতে ছুটাছুটি করবে, থানায় হাজিরা দিবে? প্রাণী কল্যাণ আইন প্রয়োগে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাজের পরিধি বাড়াতে হবে। তাই জনবল সংকট কাটাতে না পারলে কার্যকর ভূমিকা রাখা কঠিন বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। প্রাণীর উপর যে সহিংসতাটা, এটা আসলে অনেক বেশি ক্ষুদ্র মাইক্রো লেভেলে হয়। অত জায়গায় গিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে করার মতো সক্ষমতা আমাদের নাই, বা এটা করতে পারা এটা সহজ না। প্রাণী গবেষকেরা বলছেন, মালিকবিহীন পথের প্রাণীগুলোর প্রতি সদয় হওয়া নাগরিক দায়িত্ব। এক্ষেত্রে সামাজিক সচেতনতার উপর গুরুত্ব দিলেন তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5টি সমস্যাগ্রস্ত ব্যাংককে একীভূত করে নতুন ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে। শেয়ার বাজারে এসব ব্যাংকের লেনদেন স্থগিত করায় অভিহিত মূল্যে প্রায় 4,500 কোটি টাকা লোকসানে পড়ছেন বিনিয়োগকারীরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তবে এমন সিদ্ধান্তে পুঁজিবাজারের ওপর আস্থা হারাতে পারেন বিনিয়োগকারীরা।
দীর্ঘদিন ধরে তারল্য সংকটসহ নানা সমস্যায় জর্জরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, সোশ্যাল ইসলামী ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একক ব্যাংক গঠনে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেয়ার স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন ব্যাংকগুলোর সাধারণ বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে এসব ব্যাংকের প্রতি শেয়ারের নিট সম্পদ মূল্য ইতিমধ্যে ৩৫০ থেকে ৪২০ টাকা পর্যন্ত নেতিবাচক, অর্থাৎ ব্যাংকগুলোর দেনা সম্পদের চেয়ে বেশি। ফলে বিনিয়োগকারীরা নতুন ব্যাংকে কোনো অংশ পাবেন না। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে প্রায় ৪,৫০০ কোটি টাকার অভিহিত মূল্য হারাচ্ছেন বিনিয়োগকারীরা। বাজার মূল্যে এই ক্ষতির পরিমাণ প্রায় ১,০২২ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, যার অভিহিত মূল্য ১,১৩০ কোটি টাকা, কিন্তু বাজারের মূল্য এখন মাত্র ২১৫ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের বাজার মূল্য দাঁড়িয়েছে ৩০১ কোটি টাকায়, এক্সিম ব্যাংকের ২৯৩ কোটি টাকা। আমরা যে এখান থেকে কিছুই পাবো না বা এই বিষয়টাতে আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস করা দরকার ছিল, তাহলে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিতাম। কিন্তু আপনার হলো এই যে যারা লুট করেছে, যারা ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, তাদের ব্যাপারে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্যই কি এই কাজটা করা হলো কিনা সে ব্যাপারে আমাদের মনটা দাগের এখন প্রশ্ন রয়ে গেছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করার পরামর্শ পুঁজিবাজার বিশ্লেষকদের। দেশের সাধারণ বিনিয়োগকারী স্বার্থ চিন্তা করে যদি বিশেষ ব্যবস্থাপনায় কোনো কিছু যদি করতে পারে, সেটা কিন্তু আইনগত তারা বাধ্য না। তবে এটা যদি জনকল্যাণে, জনস্বার্থে যদি তারা একটা স্কিম নিতে পারে, সেটা হয়তো সাধারণ বিনিয়োগকারী কিছুটা স্বস্তি দিতে পারে। কিন্তু এছাড়া আইনি কাঠামোতে গেলে আপনি কিন্তু কোনোভাবে তাদেরকে বলতে পারেন না যে আমাদের এটা ক্ষতিপূরণ দেওয়া। যেখানে আমানতকারী ব্যাংকে টাকা রেখেছে, উনি টাকা পাচ্ছে না, আর যারা বিনিয়োগ করেছে তারও তো একই অবস্থা, দুজনই ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসকরা ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাংকে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। তবে এ প্রক্রিয়া শেষ হতে ২ বছরের বেশি সময় লাগতে পারে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মামলা সংক্রান্ত জটিলতায় রংপুর দায়রা জজ আদালত চত্বর ও বিভিন্ন থানায় পড়ে আছে অসংখ্য অবৈধ যানবাহন, যেগুলোর বেশিরভাগ মাদক বিরোধী অভিযানে আটক। দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে এসব বাহন ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। আইনজীবীরা বলছেন দ্রুত মামলা নিষ্পত্তি করে এসব যানবাহন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া জরুরি। এদিকে প্রশাসন বলছে দ্রুত মামলা নিষ্পত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রংপুর দায়রা জজ আদালত চত্বর ও থানাগুলোতে খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব যানবাহনের বেশিরভাগই মাদক বিরোধী অভিযানে জব্দ করা। এর পাশাপাশি রয়েছে চোরাই, নিবন্ধনহীন ও কাগজপত্রবিহীন গাড়িও। মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতার কারণে এসব যানবাহন বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। এতে করে আদালত ও থানা প্রাঙ্গণ প্রায় ভাগাড়ে পরিণত হয়েছে। মামলা নিষ্পত্তি না হলে কিছুই করার উপায় থাকে না বলছেন সংশ্লিষ্টরা। এই গাড়িগুলো আসলে এই অবস্থায় পড়ে আছে, গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াকার যে পরিযান নষ্ট হচ্ছে, এটা কিন্তু দেশের জন্য ক্ষতিকর। এই ২৮টা কপি পেতে আমাদের একটু নানা রকম প্রশাসনিক জটিলতা হয়। এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহের জন্য মাননীয় জেলা জজ স্যারের সঙ্গে যোগাযোগ সহ অন্যান্য যে প্রক্রিয়া সেটা করতেছি। মামলা যত দ্রুত নিষ্পত্তি হবে তত দ্রুত এসব যানবাহনের ভাগ্য নির্ধারণ সম্ভব। না হলে এগুলো রাষ্ট্রের সম্পদ হয়েও ক্ষতির কারণ হবে বলে জানালেন এই আইনজীবী। যথাযথ দায়িত্ব পালন না করবার কারণে একটা ৬ মাসে নিষ্পত্তি হবার যোগ্য মামলা বৎসরের পর বৎসর চলে আসছে, নিষ্পত্তি হচ্ছে না, যার কারণে আমাদের এই রাষ্ট্রীয় এত বিশাল একটা সংখ্যক অর্থ জলের মতো মিশে যাচ্ছে। বিআরটিএর তথ্য বলছে রংপুর মেট্রোপলিটন এলাকায় ৬টি থানা ও জেলা আদালত মিলিয়ে প্রায় ২,০০০-এর মতো জব্দ করা যানবাহন পড়ে আছে। ডাম্পিং স্টেশনে রাখার জন্য যে অপরাধ করে থাকুক না কেন, গাড়িগুলো পাহারা দেওয়া কিংবা সংরক্ষণ করার বিষয় থাকে, সেখানে বাউন্ডারির বিষয় থাকে, পার্ট চুরি হতে পারে। তো ডাম্পিং স্টেশন না থাকে কার্যক্রমটা ব্যাহত হচ্ছে। রংপুরের যে থানাগুলো আছে এগুলোর ক্যাপাসিটি অনুপাতে আসলে এত বড় গাড়ি ডাম্পিং করে রাখা যায় না। দ্রুত মামলা নিষ্পত্তি ও জব্দ যানবাহনের নিলাম প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কি পরিমাণ অবৈধ যানবাহন এভাবে পড়ে আছে, প্রশাসন কি বলছে, কি উদ্যোগ তারা নিচ্ছে?
দেখুন, আসলে রংপুর জেলায় বিভিন্ন থানাগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে এরকম যানবাহন কিন্তু কয়েক হাজার কিন্তু পড়ে আছে খোলা আকাশের নিচে। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আমার পিছিয়ে যে আদালত চত্বর, এই আদালতে কিন্তু এটি আলামত জব্দ করার যে সব গাড়ি, এটি কিন্তু মাদক বিরোধী অভিযানের পরে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে গাড়িগুলোকে। অনেকগুলো গাড়ির কিন্তু কাগজপত্র নেই, অনেক গাড়ি আবার যেসব গাড়িতে মাদক চোরাচালানি করতো এবং মাদক ব্যবসা করতো সেই গাড়িগুলো কিন্তু পুলিশ ধরে নিয়ে এসে কিন্তু এখানে রাখানো হয়েছে। এই গাড়িগুলো কিন্তু দীর্ঘদিনের, এটি আপনি নিশ্চয়ই দেখছেন যে ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়িগুলো কিন্তু পড়ে আছে। এরকম আমরা দেখেছি যে 8টি থানায় এবং সিটি কর্পোরেশনের ভেতরে যে 6 থানা রয়েছে, এই 12 থানায় কিন্তু আমরা দেখেছি সবগুলো থানাতে কিন্তু এইসব মোটরসাইকেল বিভিন্ন গাড়িগুলো কিন্তু পড়ে আছে। এটি আসলে জটিলতা নিরসন না করা পর্যন্ত কিন্তু এই গাড়িগুলো অর্থাৎ নিলাম বা কিংবা টেন্ডারে দেওয়ার মতো কোনো অর্থাৎ আইনি প্রক্রিয়া নেই। আমরা কিন্তু বারবার জিজ্ঞাসা করেছি এখানকার যিনি জেলার যিনি কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে, তিনি বলেছেন যে এই গাড়িগুলো মামলার জটিলতার কারণে অনেকের কাগজপত্র নেই, অনেকগুলো ফিটনেস তাদের ডেট ফেল হয়ে গেছে, এই কারণে এই গাড়িগুলো পড়ে আছে। অনেকগুলো মাদকের ধরিয়ে নিয়ে আসার পরে অর্থাৎ সেটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে, এই কারণে গাড়িগুলো কিন্তু যাচ্ছে না। এটি কিন্তু বছরের পর বসে থাকার কারণে কিন্তু গাড়ির একটা ইঞ্জিন থেকে আরম্ভ করে চাকা যে সব আছে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি নিশ্চয় যে দেখছেন যে এই গাড়িগুলো কিন্তু নতুন গাড়ি ছিল, এটা আস্তে আস্তে কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। এই সব গাড়ি যে নষ্ট হওয়ার কারণে কিন্তু অনেকগুলোর মালিক আমরা দেখিনি, এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। আমরা কয়েকদিন ধরে ঘুরে ঘুরে দেখেছি যে এই গাড়িগুলো কোনো মালিক পাওয়া যায় কিনা, আসলে কোনো মালিক পাওয়া যায় না। কোনো ড্রাইভার যারা মামলা হয় তারা কিন্তু এসে মামলা হাজিরা দেয়, তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন যে যেহেতু আমাদের কাছে কাগজ নেই, আমরা চালক, আমরা গাড়িটি নিয়ে রাস্তায় যখন নেমে গেছি ওই সময় অনেকে ভাড়া নিয়ে কিন্তু এই মাদক ব্যবসা করতো, সেক্ষেত্রে পুলিশ তাদেরকে আটক করার পরে গাড়িগুলো জব্দ করা হয়। এই গাড়িগুলো কিন্তু এই সব আদালত চত্বর সহ এবং বিভিন্ন থানা অর্থাৎ খোলা আকাশের নিচে সে পড়ে থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু গাড়িগুলোকে উদ্ধার করতে পারে না। অর্থাৎ এটি যদি নিলামে দেওয়া হয়, আইনজীবীদের তথ্য অনুযায়ী আইনজীবীরা বলছেন যে যদি নিলামে দেওয়া হয়, নিলামে দিলে কিছু গাড়ি অর্থাৎ এখান থেকে তারা মেরামত করে হয়তো বা সাধারণ মানুষ চালাতে পারে এবং এই গাড়িগুলো থেকে যে টাকাটা আসে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় এবং রেভিনিউ সরকারের আসে, সেটি তারা আইনজীবীরা বলছেন। তবে প্রশাসনও বলছেন যে তারা এই জটিলতা নিরসনের জন্য আদালতে বারবার তারা লিখেছেন এবং টেন্ডার আহ্বান করার প্রক্রিয়া রয়েছে এবং চেষ্টা চলছে। যদি টেন্ডার আহ্বান করা হয় তাহলে কিছু গাড়ি অর্থাৎ টেন্ডার দেওয়ার পরে সেই গাড়িগুলো থেকে তাদের যে রেভিনিউ সেটি আসবে এবং দ্রুত নিষ্পত্তি হলে এই যে 8 থানা এবং 12 থানায় যে সব গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো তারা উদ্ধার করতে পারবে এবং যেটু মামলা জটিলতা আছেন এটির সাক্ষী সহ আসামি আসার কিছু প্রক্রিয়া রয়েছে। এই আসামিগুলো এবং সাক্ষীগুলো কিন্তু তারা আদালতে ঠিকভাবে আসে না এবং না আসার কারণে এই গাড়িগুলো আরও দীর্ঘদিন হয়ে যায়। দীর্ঘদিন হওয়ার পরে কিন্তু এই গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হওয়ার ফলে কিন্তু তারা কিন্তু এই টেন্ডার দিচ্ছে না। অনেকে টেন্ডার দেওয়ার পরে কিন্তু অনেক যারা টেন্ডারে নেবেন বা টেন্ডার আহ্বান করবেন তারা কিন্তু নেবে না। কারণটা হচ্ছে গাড়িগুলো একেবারেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, গাড়িগুলোর চাকা থেকে আরম্ভ করে কোনো কিছুই নেই। আপনি নিশ্চয়ই দেখছেন যে অটো রিক্সা থেকে আরম্ভ করে সবই কিন্তু এখানে পড়ে আছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই গাড়িগুলোর যে আমরা থানা তো দেখেছি এই গাড়িগুলোর যে কোনো মালিক এখন পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মালিক খুঁজে না পাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি গাড়িগুলো এখনো পড়ে আছে। তবে এই থানা পুলিশ এবং থানা ওসির সঙ্গে এবং জেলা এসপির সঙ্গে কথা বলেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এটি পরীক্ষাধীন, কারণ এই গাড়িগুলো যাতে অতি দ্রুত টেন্ডার এবং নিলামে আহ্বান করা হলে তাহলে এই গাড়িগুলো কিছুটা হলেও সুরক্ষা হবে এবং কিছুটা হলেও মানুষ চালাতে পারবে এবং সরকার যে কোষাগারের টাকা সেটি কিন্তু তারা দিতে পারবেন। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।